প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর বিজ্ঞানের যে কোশ্চিনটা তোমাদের আমি ধারাবাহিকভাবে যে আলোচনা করছি, যে মডেল কোশ্চিনটা দেওয়া আছে সে সম্পর্কে আজকে আমি থার্ড যে পার্ট আছে, থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো এই যে বিষয় বিজ্ঞান, তো পুনর্বার্তিক যে সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তো তোমাদের যে এই বইটা আছে, এই প্রশ্নটা আছে, এটার প্রথম অংশটা পুনর্বার্তিক প্রশ্নটা আমি 15টা থাকবে। তো 15টার উত্তর আর কি দেওয়া হয়েছে আমার প্রথম ভিডিওটা, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবা। তারপরে বলছে এক কথায় উত্তর, এই এক কথায় উত্তর এটার দ্বিতীয় পার্টটা দেওয়া হয়েছে, তোমরা দেখে দিবা। এবং তৃতীয় পার্ট যেটা আছে সেটা হলো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে পূর্ণমান 20, 10টা প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে, কোনো এখানে বাদ দেওয়ার সুযোগ নাই। এখানে প্রতিটি প্রশ্নের মান হলো 3 না 2। তো এখানে এই যে দেখো, এখানে 10টা প্রশ্ন আছে। তো প্রথম যে প্রশ্ন আছে যে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। তো যদি এটার উত্তর দেখতে যাই আমি, তো চলো আমরা একটা উত্তর করে রাখছি তোমাদের জন্য। যে এখানে যদি দেখো তোমাদের এই যে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। তাহলে সমদ্রুতিতে, যেটাকে আমার কনস্ট্যান্ট স্পিড বলা হয়, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতি সমান, অর্থাৎ বেগের মান পরিবর্তিত হয় না, তবুও বস্তুর বেগের দিক পরিবর্তিত হয়, কারণ এটি বৃত্তাকার পথে ঘুরছে। তোমাকে যদি আমি ওই কোশ্চিনটাতে নিয়ে যাই, তাহলে এখানে দেখো, এই যে এখানে একটা যদি বৃত্ত দেখো, তাহলে এটা হলো কেন্দ্র, আর এই দেখো কেন্দ্র, এটা হলো পরিধি। আর একটা বস্তু যখন এর উপর দিয়ে ঘুরছে, তখন দেখো এই প্রথমে এর বেগটা কিন্তু সমবেগে থাকছে, বেগটা একই রকমই থাকছে, কিন্তু তার দিকটা সবসময় চেঞ্জ হচ্ছে। দেখো প্রথমে যেমন ছিল, হয়তো ধরছি আমি যে এটা আছে তোমার, ধরো কি যে উত্তর দিক, তাহলে প্রথমে ছিল উত্তর, তারপরে ধরো কি যে হয়ে গেল দক্ষিণ, তারপরে এদিকে যখন চলে আসছে তখন হয়ে গেল পূর্ব, এদিকে যখন চলে আসছে তখন হয়ে গেল পশ্চিম, বা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মানে এক একবার এক এক দিকে মুখ করে থাকছে। তাহলে একটা বৃত্তাকার পথে যখন ঘুরবে, তখন তার দিকটা সবসময় কি হবে, চেঞ্জ হতে থাকবে, কিন্তু তার মানটা তোমার একই রকমই থাকবে। তো এটাই বলা হয়েছে। তো সর্বদা এখানে বলা হয়েছে যে কোনো বস্তুর বৃত্তাকার পথে চলে, তখন তার বেগ সর্বদা বৃত্তের কেন্দ্রের দিকে ত্বরণ অনুভব করে, যদিও বেগ পরিবর্তিত হয় না, কিন্তু বেগের দিক ও মানের পরিবর্তন করে। তাহলে আমরা দেখলাম যে বেগের দিক আর মানটা পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না, এবং দিক ও মানের পরিবর্তনের কারণে ত্বরণ ঘটছে। এই ব্যাখ্যাটা দিলেই হবে। তারপরে বলছে যে প্রচ্ছেদন একটি উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। প্রচ্ছেদনটা উদ্ভিদের একটি কি খুবই প্রয়োজনীয় একটা প্রক্রিয়া, এটা তোমাদের কি বলছে, ব্যাখ্যা করতে বলেছে। তো এখানে বলেছে যে প্রচ্ছেদন উদ্ভিদের একটি এটার উত্তর হবে একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, যা উদ্ভিদের পাতা, কাণ্ড এবং স্টোমাটা বা পত্রের মাধ্যমে জলীয় বাষ্প আকারে, বা তোমাদের আমরা যেটা বলি যে অতিরিক্ত পানি যেটা আর কি, সেটা কি করে দেয়, ছেড়ে দেয়। তো এই ছেড়ে দেওয়ার বা নির্গমনের প্রক্রিয়াকে বোঝা হয়। আমাদের যেমন ঘেমে গেলে আমাদের শরীর দিয়ে পানি বের হয়ে যায়, আমাদের অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়, সেরকম উদ্ভিদেরও এই অতিরিক্ত পানিগুলা এই জলীয় বাষ্প আকারে বা বের হয়ে যায়। তো এটি উদ্ভিদের পানি গ্রহণ এবং পরিবহন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ, যা উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলীর জন্য প্রয়োজনীয়। তো প্রচ্ছেদন উদ্ভিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের অনেক কিছু কাজ করা তার সম্ভব হয় না, যা উদ্ভিদের পানি ও পুষ্টি সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পরিবেশের সাথে কি করা হয়, ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। তো যেহেতু 2 মার্কের প্রশ্ন, খুব বেশি দেওয়ার অবকাশ নাই, মোটামুটি মার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ করে দিতে হবে। তারপরে যদি আমরা 3 নম্বরে যাই, তো 3 নম্বরে বলছে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ সহ বর্ণনা করো। তো ক্যাটায়ন বা তোমার এখানে যদি আমরা বলি, যখন কোনো নিরপেক্ষ পরমাণু বা অণু এক বা একাধিক ইলেকট্রন হারায়, তখন সেটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে কি হবে, তা ইলেকট্রন হারাতে হবে। তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের অবগত থাকতে হবে এখানে। যেমন আমি যদি বলি যে সোডিয়াম, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, দেখো 2, 8, 1, মানে তার পারমাণবিক সংখ্যা যেহেতু 11, তাহলে 2, 8, 1। তাহলে এখানে তার শেষের স্তরে কয়টা পরমাণু আছে, একটা পরমাণু আছে। তাহলে এখানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে। ত্যাগ করলে কি হবে, প্লাস না মাইনাস, ত্যাগ করলে পরে তো প্লাস হবে, আর যদি গ্রহণ করে তাহলে মাইনাস হবে। তো ওই জন্য সোডিয়াম প্লাস হয়েছে। এবং ক্যালসিয়াম এর যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি, তার পারমাণবিক সংখ্যা 20, তাহলে 2, 8, 8, 2। তার এটা হলো ইলেকট্রন বিন্যাস, প্রথম স্তর থেকে 2টা, তারপর 8টা, তারপর 8টা, তারপরে 2টা। এখানে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হয়েছে। হ্যাঁ,
এখানে দুইটা আয়ন ত্যাগ করেছে, যা তোমার কিসের উদাহরণ? ক্যাটায়নের উদাহরণ, যা যথাক্রমে একক এবং দ্বৈত ধনাত্মক চার্জ বহন করে। তো এটা গেল 3 নাম্বার। তারপরে বলেছে যে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বুঝো? তো এই সম্পর্কে, আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যদি তোমরা জানতে যাও তো তোমাদের ওই যে যাযাবর পাখির সন্ধানে সেই অধ্যায়টা সম্পর্কে একটু জানতে হবে। তো আন্তর্জাতিক তারিখ রেখা, ইন্টারন্যাশনাল ডেট লাইন এটাকে বলা হয়। তো হলো পৃথিবীর ভূপৃষ্ঠের একটি কল্পিত রেখা। এই রেখাটা কত আছে? 180 ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর অবস্থিত। তো এই যে 80 ডিগ্রি দ্রাঘিমাংশ, এইটা সম্পর্কে জানার জন্য যে দ্রাঘিমাংশ 180 ডিগ্রিটা কিভাবে বুঝবো তুমি? তো এই আমার যে চ্যানেলে যাযাবর পাখির সন্ধানে, সেখানে তোমার দেখো এটা সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটা দেখলে পরে তোমরা এখানে পেয়ে বুঝতে পারবা। তো আমি সেটা আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিবা। তো আন্তর্জাতিক তারিখ রেখা মূলত গ্রিনিচ মান সময়, যেটা বলছে জিএমটি যেটাকে বলা হয়, পূর্ব থেকে পশ্চিম দিকে সময় নির্ধারণে সহায়তা করে। এটি পৃথিবীর সময় অঞ্চল এবং তোমার কি হয় ক্যালেন্ডারের তারিখ নির্ধারণে একটি মানক রেফারেন্স হিসাবে, পয়েন্ট হিসাবে কাজ করে। তো এটি তোমার কি হয়, সেই রেখা যেখানে তারিখ পরিবর্তিত হয়। এর মানে হলো যখন কেউ এই রেখাটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অতিক্রম করবে তখন একদিন ওর সাথে যোগ করতে হবে, এবং যখন পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করবে তখন একদিন বাদ দিতে হবে। যেমন প্লেনে কেউ যদি তোমার ভ্রমণ করে, তখন হয়তো কেউ পূর্ব দিকে গেল, কেউ পশ্চিম দিকে গেল, তখন পশ্চিম দিকে যায় তাহলে 1 ঘন্টা যোগ করতে হবে, আর পূর্ব দিকে গেলে একদিন তোমার বাদ দিয়ে দিতে হবে। তো এই গেল তোমার আন্তর্জাতিক তারিখ রেখা। তারপরে বলছে যে পরের প্রশ্নতে যদি যাই আমরা, তার প্রশ্নতে বলছে যে একটু দূরে চলে গেল। হ্যাঁ, একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 15 ওয়াট বলতে কি বোঝায়? একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা হলো 15 ওয়াট বলতে বোঝায় সেই বাতিটি প্রতি সেকেন্ডে 15 জুল তোমার কি করে পরিমাণ শক্তি ব্যবহার করে। আরো সহজ করে বলতে গেলে 15 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বাতি চালু থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে 15 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তিটাকে তাপ বা আলোক শক্তিতে রূপান্তরিত করে। তারপরে 6 নাম্বার বলছে যে সমাঙ্গ বর্গ উদ্ভিদ বলতে কি বোঝো? তাদের একটি তোমার কি লিখতে হবে? বৈশিষ্ট্য লেখো। তো সমাঙ্গ বর্গ উদ্ভিদের বৈশিষ্ট্য যদি আমরা লিখতে যাই তাহলে একটু দেখি এখানে। সমাঙ্গ উদ্ভিদ বলতে এমন একটি উদ্ভিদকে বোঝায় যেগুলো দেহের সব কোষ ও টিস্যু তোমার কি হয় এক ধরনের, অর্থাৎ বিশেষভাবে তোমার বিভক্ত আর কি, এবং বিভিন্ন কাজের উপযোগী নয়। এই ধরনের উদ্ভিদের দেহ সাধারণত ছত্রাক, শৈবাল এবং ব্যাকটেরিয়ার জাতীয় সরল জীব থেকে গঠিত। এদের দেহে শিকড়, কাণ্ডে, পাতা, ফুলের মতো আলাদা কোনো অঙ্গ বা টিস্যু থাকে না। সমাঙ্গবর্গ উদ্ভিদকে তোমার কি বলা হয়? থ্যালাফাইটাও বলা হয়। সমাঙ্গর উদ্ভিদের একটা বৈশিষ্ট্য যেহেতু চেয়েছে, এখানে দিয়ে দিবা যে সমাঙ্গর উদ্ভিদের দেহ অনুন্নত এবং সরল গঠনের হয়, যেখানে শিকড়, কাণ্ড, পাতার মতো সুস্পষ্ট অঙ্গ দেখা যায় না। উদাহরণস্বরূপ শৈবালের দেহ থ্যালাস, তারপরে এগুলো বলা হয়েছে আর কি, যেখানে কোষ ও টিস্যু গঠন সাধারণ অভিন্ন। তো একটি উদাহরণ সহ বেকার বলছে 7 নম্বর প্রশ্ন, একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো। তো দহন বিক্রিয়া, যেটাকে কম্বাসন রিয়াকশন আর কি বলা হয়, বলতে এমন রাসায়নিক বিক্রিয়াকে বোঝায় যেখানে কোনো তোমার কি হবে মৌল বা পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে। এটি সাধারণত এক্সোথার্মিক বিক্রিয়া এবং এতে কি উৎপন্ন হয়? তাপ নির্গত হয়। দহন বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড, তারপরে জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাসও উৎপন্ন হতে পারে। তো এখানে যদি দহন বিক্রিয়ার একটা উদাহরণ আমরা দিই তাহলে পরে মিথেনের দহন বিক্রিয়া কি হচ্ছে দেখো। মিথেন হলো CH4 এর সংকেত। এটি একটি প্রাকৃতিক জ্বালানি যা যখন বায়ুর সাথে বা বায়ুর বাতাসে যে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কার্বন ডাই অক্সাইড, তারপরে জলীয় বাষ্প, যেটাকে আমরা পানি বলছি H2O, উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। বিক্রিয়াটি হলো এই যে মিথেন, তারপরে পানি বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন করছে। তারপরে এই গেল হলো মিথেন, একটা হলো তোমার উদাহরণ। তারপর তো এখানে বলে চিত্র সহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। তো বলয় সূর্যগ্রহণ হলো এক ধরনের আংশিক সূর্যগ্রহণ যেখানে চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে। কি হয়?
এখানে হলো একটা আংশিক সূর্যগ্রহণ, যেখানে চাঁদটা কি হয় সূর্য এবং পৃথিবীর মাঝামাঝি চলে আসবে। কিন্তু চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারবে না, কিন্তু চাঁদটা কি হয় পুরোপুরি সূর্যটাকে ঢাকতে পারে না আর কি। এর ফলে চাঁদের চারপাশে সূর্যের বাইরে একটি উজ্জ্বল বলয় বা আংটির মতো দেখা যায়। এই গ্রহণের সময় কেন্দ্রীয় অংশ চাঁদ দ্বারা আচ্ছাদিত থাকে, মানে ঢেকে থাকে, তবে প্রান্তিক অংশ উন্মুক্ত থাকে, মানে আর তোমার ধারের সাইডে সেটা হলো কি উন্মুক্ত থাকে, যা দেখতে একটি উজ্জ্বল রিং এর মতো লাগে। একে রিং অফ ফায়ার বলা হয়। তো এখানে তোমাদের চিত্র সহ তোমরা একটা চিত্র এঁকে নিবা। তো তোমাদের জন্য আমি জাস্ট খালি একটু চিত্রটা দেখাই। চিত্র আমি তোমাদের জন্য করে রেখেছি। এই দেখো এরকম, এখানে যখন তোমার সূর্যকে যখন ঢেকে নিচ্ছে, এবং দেখো পুরোটাই ঢেকে নিচ্ছে, কিন্তু সাইড দিয়ে কি হচ্ছে দেখো, তার আলোর বিচ্ছুরণ সাইড দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই কথাটাই বলা হয়েছে, এটা কি বলা হচ্ছে বলয় সূর্যগ্রহণ। তো এই ছবিটা তোমরা এঁকে নিবা। তো এখানে তারপরে লিখে দিবা যে চিত্রে দেখানো হয়েছে এটা বলয় সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সূর্যের মাঝামাঝি এসে দাঁড়িয়েছে, তবে পুরোপুরি ঢাকতে পারেনি, ফলে চাঁদের চারপাশে একটি উজ্জ্বল বলয় বা রিং অফ ফায়ার দৃশ্যমান হয়েছে। এই চিত্রটি বলয় সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ ও পৃথিবীর অবস্থান এবং গ্রহণের দৃশ্যকে বোঝাতে সাহায্য করে। তো এই গেল 8 নম্বরের। তারপরে 9 নম্বর বলছে যে পৃথিবী পৃষ্ঠে একক ভরের একটি বস্তুর ওজন 9.8 নিউটন। এটা বুঝিয়ে বলতে পারে। তো পৃথিবীর পৃষ্ঠে একক ভরের একটি বস্তুর ওজন 9.8 নিউটন বলতে বোঝায় যে পৃথিবী মহাকর্ষীয় বলের কারণে 1 কিলোগ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুর ওজন বা আকর্ষণ শক্তি 9.8 নিউটন। তো এই পৃথিবীর পৃষ্ঠে যে কোনো বস্তুতে ক্রিয়াশীল মহাকর্ষ ত্বরণের এটা কি হয় ধ্রুবক হিসাবে গণ্য করা হয়। তা আমরা জানি যে তোমাদের আমাদের মহাকর্ষ যে আকর্ষণ বা পৃথিবীর যে আকর্ষণ এটা কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো মানে পৃথিবীতে কি হয় এই ধরনে এই আকর্ষণ বলে পৃথিবী সব বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। এটা কিন্তু সবার জন্য, একটা মানুষের জন্য যেমন, একটা বলের জন্য তেমন, সবার জন্য একই রকম আর কি। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে যদি কোনো বস্তুর ভর 1 কিলোগ্রাম হয়, তবে পৃথিবীর পৃষ্ঠে সেই বস্তুর ওজন কত হবে। তাহলে এটা যদি আমরা দেখতে যাই ওজন কত হবে, তাহলে পরে দেখো W=mg এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখানে W, এখানে m মানে হলো ভর, আর g মানে হলো তোমার কি অভিকর্ষজ ত্বরণ। তো এখানে ভর হলো 1 কিলোগ্রাম, তাহলে 1 লিখতে হবে, আর g এর মান হলো 9.8 বা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে গুণ করলে পরে 9.8 9.8 নিউটন হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে যদি ধরো কি যে কিলোগ্রাম যদি 2 কিলোগ্রাম হয়, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে দিলে হয়ে যাবে। যদি এখানে থাকে 3 কিলোগ্রাম বা 5 কিলোগ্রাম, 5 দিয়ে গুণ করলে এটা থেকে কি হবে নিউটনে প্রকাশ করা হয়ে যাবে। এই গেল অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে 1 কিলোগ্রাম ভরের বস্তুর ওজন কত হবে 9.8 নিউটন হবে। তারপর 10 নম্বর বলছে ধাপের নাম উল্লেখ সহ কোষ চক্রের ধারণা ব্যাখ্যা করো। তো এখানে কোষ চক্র আর কি, যেটাকে সেল সাইকেল বলা হয়, তো হলো একটি সঠিক বা সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে দুটি নতুন কোষ তৈরি করে। কোষ চক্রটি বিভিন্ন ধাপে বিভক্ত, যা প্রতিটি কোষের জীবন চক্রকে নিয়ন্ত্রণ করে এবং এর বৃদ্ধি, বিকাশের এবং বিভাজনের প্রক্রিয়া পরিচালনা করে। তো এই কোষের ধাপ সমূহগুলো যদি আমরা দেখি, কোষ প্রধানত দুইটি বৃহৎ পর্বে বিভক্ত, একটা হলো ইন্টারফেজ আর একটা হলো মেটোফিক পর্ব। তো ইন্টারফেজ যে পর্বটা, এই ধাপটি কোষ চক্রের সবচেয়ে দীর্ঘতম এবং 3টি উপধাপে হয়। ধাপ যেটা 1, কোষ বৃদ্ধি পায় এবং প্রয়োজনে প্রোটিন অঙ্গাণু তৈরি করে, এটি কোষের মেটাবলিজম এবং অন্যান্য কার্যক্রমকে সমর্থন করে। তারপরের যেটা আছে সিনথেসাইসিস, এখানে কোষের ডিএনএ নকল হয়, যার ফলে সেট ডিএনএ প্রস্তুত হয়, আর এই ধাপে কোষের সংখ্যা, জিনের সংখ্যা দ্বিগুণ হয়। আর তারপরের যে ধাপ আছে গ্যাপ 2, তো এখানে কোষটি বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মানে সে আবার আরেকটা মানে ভাগ হবে, একটা থেকে 2টা হবে। অতিরিক্ত প্রোটিন ও অঙ্গাণু উৎপন্ন হয় এবং কোষের বাকি প্রস্তুতি সম্পন্ন হয়। তারপরে যেটা বলছে মেটোটিক পর্ব, এই মেটোটিক পর্বটা আবার কি হয় তোমার 2টি উপধাপে বিভক্ত, একটা হলো মাইটোসিস। তো এই প্রক্রিয়ায় কোষের ডিএনএ বিভাজিত হয় এবং দুটি নতুন নিউক্লিয়াস গঠন করা হয়। মাইটোসিসের নিজস্ব যে ধাপগুলা, এর আগে তোমাদেরকে কোষ বিভাজন অধ্যায়ে আমার ভিডিও আছে, এগুলা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপরে টেলোফেজ, এভাবে করে তারা একে একে ভাগ হইতে থাকে। তো এগুলা তোমার দেখা যাচ্ছে যে
প্রোফেজ অংশে ডিএনএ কনডেন্স হয় এবং ক্রোমোজোম গঠন করে। মেটাফেজ অংশে ক্রোমোজোমগুলি কোষের কেন্দ্রে সারিবদ্ধ হয়। তারপরে অ্যানাফেজ ক্রোমোজোমগুলি আলাদা হয়ে উভয় দিকে চলে যায়। তোমাদের অনুসন্ধানী বইয়ে তোমরা ছবি সহ দেখতে পারবা, তোমরা একটু দেখে নিতে পারো। টেলোফেজ হলো যে নিউক্লিয়াসের তোমার যে গঠন ও ডিএনএ বারবার ডিকনডেন্সড হয়। সাইটোকাইনেসিস, এটা এই প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং দুটি স্বতন্ত্র কোষ গঠন হয়। তো এই গেল তোমার হলো 10 নাম্বার। তো তোমাদের জন্য আমি মোটামুটি একটু সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা কি করবা, এটা মোটামুটি ভালোভাবে বুঝে আমার ভিডিওটি দেখে বুঝে ভালোভাবে প্রস্তুত হওয়ার, কারণ এখান থেকে দেখা যাচ্ছে প্রশ্ন দিয়ে দিতে পারে, মডেল কোশ্চিন থেকে, কিংবা এর মতোই দিবে, এর আকারেই দিয়ে দিবে আর কি। তো তুমি যদি কোশ্চিনটা একটু ভালো করে চর্চা করো তাহলে দেখবে যে তোমার অন্যান্য যে প্রশ্নগুলো আসলে পরে এখান থেকে তুমি ভালো অ্যান্সার দিতে পারবা। তো ভিডিওটা আর লম্বা করছি না, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।